আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির খবরাখবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারে শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবর বিশ্লেষণ। পুরো সময় আপনাদের সাথে আছি আমি মুরসালিন হক জুনায়েদ। স্বল্প সময়ের মধ্যে কিভাবে ব্যাংক থেকে উদ্যোক্তারা ঋণ নিতে পারেন সে বিষয়ে ভাবছে ব্যাংকগুলো। তবে ব্যাংক থেকে ঋণ নেয়ার ক্ষেত্রে ঋণ নীতি বিবেচনা করে ব্যাংক বাছাই এবং নিজেদের সক্ষমতা নিয়ে বিবেচনা করা প্রয়োজন। সকালে রাজধানীর একটি হোটেলে প্রাইম ব্যাংক পিএলসির আয়োজিত এসএমই উদ্যোক্তা সম্মেলন ও সম্মাননা 2025 অনুষ্ঠানে এসব কথা বলেন এসএমই এসপিডি বাংলাদেশে ব্যাংকের পরিচালক নওশাদ মুস্তফা। তিনি বলেন, স্থায়ী ঠিকানা না থাকলেও নতুন উদ্যোক্তাদের লোন প্রদান করা ব্যাংকের জন্য কঠিন। লোন পরিশোধে সক্ষমতা না থাকলে ব্যাংকের উপর এর নেতিবাচক প্রভাব পড়ে। তাই যাচাই বাছাই করার অনেকেই দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে উদ্যোক্তাদের অর্থায়নের ব্যবস্থা করতে হয়। এ সময় উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ব্যাংক এবং উদ্যোক্তা উভয় পরস্পরের উপর নির্ভরশীল। ব্যাংক বাছাইয়ের সময় তাদের নীতিমালা এবং নিজেদের সক্ষমতা নিয়ে বিবেচনার আহ্বান জানান তিনি। এছাড়া অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের 11,500-রও বেশি সক্রিয় ঋণ গ্রহীতার মধ্য থেকে 6 জন এসএমই উদ্যোক্তা এবং 1 জন কৃষি খাতের উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। দর্শক, রাজধানীর বনানীতে এই সম্পর্কিত যে উদ্যোক্তা সম্মেলন এবং সম্মাননা চলছে সেই অনুষ্ঠান থেকে সহকর্মী ফারজানা রিয়ার কাছ থেকে জেনে নিব বিস্তারিত। রিয়া, এসএমই খাতের প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায় নিয়ে কি ধরনের পর্যবেক্ষণ ও পরামর্শ আসলো জানাবেন। ধন্যবাদ মুরসালিন। যেমনটা বলছিলেন যে আমি এই মুহূর্তে আছি রাজধানী বনানীর একটি হোটেলে। এখানে কিন্তু আজকে এসএমই খাতে আসলে কি কি প্রতিবন্ধকতা আছে এবং গ্রাহকদের কি কি বিষয় মাথায় রেখে কাজ করতে হবে সেই বিষয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছে। এই মুহূর্তে আমার সাথে একজন উদ্যোক্তা আছেন, উত্তরা দাস। আমরা একটু তার সাথে এই বিষয়ে আলোচনা করব যে আপনি জানাবেন যে বর্তমানে যে পরিস্থিতি সেই পরিস্থিতির ক্ষেত্রে এসএমই খাতে কি কি ধরনের জটিলতা কিংবা কি কি ভাবে কাজ করতে পারে এই বিষয়ে আপনার কি মনে হয়? প্রথমে প্রাইম ব্যাংকে ধন্যবাদ। আমি যশোর থেকে এসেছি। আসলে এসএমই খাতটা তো সহজ সরল বলেই এই আয়োজন আমার মনে হয়। হ্যাঁ, তবে কিছু প্রতিবন্ধকতা তো থাকেই। হ্যাঁ, কিছু নিয়ম কানুন যেগুলো সর্বক্ষেত্রে মানে সবাই পারে না, সবার পক্ষে সম্ভব হয় না, সেগুলো তো থাকেই। কিন্তু এসএমই খাতটাই তো আমার মনে হয় একটু সহজ সরল উদ্যোক্তাদের জন্য। হ্যাঁ, তো সেই হিসাবে আমি মনে করি যে এটা একটা সুন্দর আয়োজন, সুন্দর পথ চলা, সুন্দর একটা জার্নি। যেটা আজকে আলোচনা যেটা উঠে আসলো যে আসলে উদ্যোক্তাদের এই বিষয়টা মাথায় রাখতে হবে যে তারা আসলে যে ঋণের জন্য প্রস্তাব করছেন সেই ঋণটা আসলে তারা পাওয়ার মতো সক্ষমতা নিজেরা রাখেন কিনা সেটা যাচাই বাছাই করে ব্যাংক বাছাই করতে তারা বলছেন বারবার। এই বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, সক্ষমতা প্রত্যেকটা ব্যাংকেরই কিছু নিয়মকানুন থাকে, সেগুলো তাদেরকে পূরণ করতে হয়। তো সেই হিসাবে তাকে তো সেই নিয়মকানুনগুলো ধরেই ব্যাংকের কাছে আসতে হবে। হ্যাঁ, তো সেগুলো তো অবশ্যই মাথায় রেখেই উদ্যোক্তাদের আসতে হবে। তবে প্রাইম ব্যাংক অনেক সহজ সরলভাবে সেগুলোকে উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেয় বা তাদেরকে সাহায্য করে। এবং আমি যশোরে যে বিজনেস করি, আমাদের যে পরিচালক ব্যবস্থাপক আছেন প্রাইম ব্যাংকের এবং ওনার যে টিম, যখনই আমাদের কোনো সমস্যা, আর্থিক সমস্যা দাঁড়ায়, তারা খুব দ্রুত গতিতে আমাদেরকে সাহায্য করেন এবং আমরা ওনাদের সাহায্য প্রতিনিয়তই পেয়ে থাকি। এটা আমাদের একটা মানে কি বলবো, আমরা আসলে ছোট শহর, সেই হিসাবেই হয়তোবা আমরা বন্ধুর মতোই
প্রাইম ব্যাংকের সাথে চলাফেরা করি। ধন্যবাদ। যেমনটা বলছিলেন আসলে যে এখানে উদ্যোক্তাদের যেমন লোন নেওয়ার ক্ষেত্রে তাদের বেশ কিছু অভিযোগ থাকে যে দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়। এখানে কিন্তু বারবারই ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু জানাচ্ছেন আসলে যে কোনো লোনের ক্ষেত্রে তাদের যে ঋণ নীতি আছে এবং তাদের নিজেদের আসলে সেই সক্ষমতা আছে কিনা, কারণ ব্যাংকের ক্ষেত্রে এই ক্ষেত্রে অনেকটা ঝুঁকি থাকে যে যে কোনো গ্রাহককে তাদের লোন দেওয়ার ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করার জন্য কিন্তু তারা বারবার আহ্বান জানাচ্ছেন। এছাড়া তারা এবার বিশেষ একটি বিষয়ের উপর নজর দিয়েছে, সেটি হচ্ছে যে স্থায়ী ঠিকানা না থাকলে কিন্তু যে কোনো উদ্যোক্তাদের লোন দেওয়াটা অনেকটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় ব্যাংকগুলোর কাছে। সেই ক্ষেত্রে নিজেদের স্থায়ী ঠিকানা যারা ঠিক করবেন তাদেরকে কিন্তু লোন নেওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। এছাড়া অস্থায়ী ঠিকানার যেই উদ্যোক্তারা আসবেন তাদেরকে কিন্তু 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়ার কথা ভাবছে ব্যাংকগুলো। তো মুরসালিন, এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ ফারজানা রিয়া আপনাকে বিজনেস আওয়ারে যুক্ত হয়ে আমাদেরকে বিস্তারিত জানানোর জন্য। দর্শক, এবার আমাদের সংবাদ বিশ্লেষণের পালা। আজকের বিষয় এসএমই খাতে প্রতিবন্ধকতা ও উত্তরণের উপায়। অতিথি হিসাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন দুজন, আমরা তাদের সাথে শুরুতে একটু পরিচয় হয়ে নিব। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং আমাদের আরও একজন অতিথি রয়েছেন, একজন ক্ষুদ্র উদ্যোক্তা রাফিহা ফ্যাশন হাউসের স্বত্বাধিকারী লুৎফুন্নেসা মেঘনা। আমরা দুজনকেই স্বাগত জানাতে চাই আজকের বিজনেস আওয়ারে। জনাব লুৎফুন্নেসা মেঘনা এবং জনাব আনোয়ার হোসেন চৌধুরী, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আজকের এই বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। আমরা শুরুতেই লুৎফুন্নেসা মেঘনা আপনার মাধ্যমে একটু আলোচনা শুরু করতে চাই। আমাদের প্রতিনিবেদক যেটি জানাচ্ছিলেন, রাজধানীর একটি হোটেলে উদ্যোক্তা সম্মেলন এবং সম্মাননার শেষে বেশ কিছু প্রতিবন্ধকতার কথা বলছিলেন। আমরা আসলে আরেকটু পরিষ্কার হয়ে জানতে চাই, আপনি তো আপনার একটি উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছেন বেশ সফলতার সাথেই। আপনার শুরুর গল্পটা যদি একটু জানাতেন, একদম শুরুর দিকে আসলে আপনি কি ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হয়েছিলেন এবং এখনও আসলে সেই ধরনের প্রতিবন্ধকতা রয়েছে কিনা বাংলাদেশে। ধন্যবাদ বিজনেস আওয়ারকে। আমি আসলে মেঘনা, আপনি তো বললেন ফাউন্ডার অফ রাফিয়া ফ্যাশন হাউস। শুরু থেকে তো অনেক প্রতিবন্ধকতা, খুব স্বল্প পুঁজি নিয়ে আমি শুরু করেছিলাম জামদানি ব্যাগ এবং জুতা দুটো পণ্য নিয়ে। এই মুহূর্তে আমার পণ্য পুরোটাই হচ্ছে কাস্টমাইজ পণ্য। তো কাস্টমাইজ করতে করতে এখন আমার 100+ পণ্যতে দাঁড়িয়েছে। জামদানির পাশাপাশি আমি দেশীয় জুটটাকেও কাস্টমাইজ করে এটাকে হচ্ছে করে থাকি, হোলসেলে এবং কর্পোরেটলি কাজ করে থাকি। তো প্রতিবন্ধকতা আমাদের আসলে প্রতি পায়ে পায়ে প্রতিবন্ধকতা থাকে। যেটা সবচেয়ে বড় কথা, আমরা নারী এবং কাজ করতে গিয়ে আমাদের অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। প্রথম প্রতিবন্ধকতাই আমাদের থাকে অর্থনৈতিক, যেটা আমাদেরকে কেউই সহযোগিতা করেন। তো সামান্য পুঁজি নিয়ে আমরা যখন এগুচ্ছি, এই পুঁজিটাকেই আমি যখন বিজনেস করতে গিয়ে সফলতা দিকে যাচ্ছি, তখন এই আমার সামান্য যে লাভের অংশটা, এটাকে রোলিং করে আমি আমার কিছু কর্মী নিয়োগ করেছি এবং পাশাপাশি আমার নিজেরও কর্মসংস্থান করেছি। আর যেটা আমরা আসলে কোথাও গিয়ে কোনো সহযোগিতা পাই না। বিভিন্ন কর্মসূচি আমাদের হয়, সম্মেলন হয় এবং সরকারিভাবে এসএমই ফাউন্ডেশন অনেক চেষ্টা করে যাচ্ছে আমাদের উদ্যোক্তাদের জন্য, কিন্তু বাস্তবে আমরা যখন কোনো কাজে যাই, আমাদেরকে আসলে একজন নারী হিসেবে এবং আমাদেরকে এসএমই হিসেবে একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে সাধারণত সবাই দেখে থাকে। কিন্তু আমরা যে এই শিল্পটাকে এতদূর এগিয়ে নিয়ে গিয়েছি এবং আমাদের কি জন্য এত কাস্টমার বায়ার, আমরা যে বিভিন্ন ভাবে অল্প করে হোক আমাদের রেমিটেন্স আসতেছে, প্রতিদিনই আমাদের রেমিটেন্স আসতেছে, তারপরেও আমরা কিন্তু কোনো সহযোগিতা পাচ্ছি না। আমরা শুধু বিভিন্ন নিউজে দেখি আমরা হচ্ছে যে নারী উদ্যোক্তাদের জন্য অনেক সহায়তা আসে সরকারের পক্ষ থেকে, কিন্তু সেটা আসলে আমি আজ পর্যন্ত সেটা পাইনি।
এটাই আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা, অর্থনৈতিক, যেটার জন্য আমার শিল্পটাকে এগিয়ে নেয়ার জন্য লুৎফুন্নেসা মেঘনা, আমরা আপনার কাছ থেকে আরো বিস্তারিত শুনবো। আমাদের সাথে আরো একজন বিশিষ্ট অতিথি রয়েছেন। এসএমই ফাউন্ডেশন ব্যাপক চেষ্টা চালিয়ে যাচ্ছে এসএমই খাতের উন্নয়নের জন্য। এই ফাউন্ডেশনেরই ব্যবস্থাপনা পরিচালক জনাব আনোয়ার হোসেন চৌধুরী, তিনি আমাদের সাথে যুক্ত আছেন। জনাব আনোয়ার হোসেন চৌধুরী, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জনাব আনোয়ার হোসেন চৌধুরী, আমরা শুনলাম একটি উদ্যোক্তা সম্মেলন এবং সম্মাননা অনুষ্ঠান থেকেও বলছেন উদ্যোক্তারা তাদের কিছু জটিলতার কথা, এবং একজন আমাদের সাথে আপনার সহ আলোচক হিসেবেও একজন ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন, তিনিও বেশ কিছু সমস্যার কথা বলছেন। আনোয়ার হোসেন চৌধুরী, প্রশ্নটি হচ্ছে যে এই তথ্য রয়েছে সবশেষ আর্থিক প্রতিবেদন অনুযায়ী 1.18 মিলিয়ন যেই উদ্যোগ রয়েছে এসএমই, তার মধ্যে 0.77 মিলিয়নই নারী উদ্যোক্তা, এবং বলা যায় যে এসএমই খাত দেশের জিডিপির প্রায় 25% পূরণ করে থাকছে। তবুও আসলে এসএমই খাতের যেই চ্যালেঞ্জগুলো নারীদের, মূলত নারী কর্মসংস্থানের জন্য এসএমই খাত একটি ব্যাপক ভূমিকা রেখেছে, তবুও নারীরা আসলে বলছেন যে তাদের যে ঋণ পাওয়ার যে সহজীকরণ, এটি নিয়ে এক ধরনের সমস্যা, জটিলতা রয়ে গিয়েছে। আসলে মূল সমস্যাটি কি নীতিতে না অন্য কোনো ব্যাপার রয়েছে? জনাব আনোয়ার হোসেন চৌধুরী। দর্শক, আনোয়ার হোসেন চৌধুরীর সাথে আমরা আবারও সংযুক্তি স্থাপন করব আশা করছি। আমরা লুৎফুন্নেসা মেঘনা, তার কাছে একটু চলে যেতে চাই। জনাব মেঘনা, আপনি তো বলছিলেন যে আপনার যাত্রা শুরুর কথাটি শুনছিলাম। আপনি এখন তো বেশ কয়েক বছর ধরেই আসলে আপনি আপনার এই উদ্যোগটি চালিয়ে নিয়ে যাচ্ছেন। এখনকার পরিস্থিতি আসলে কি? আপনি যখন যাত্রা শুরু করেছিলেন, তারপরে এখন যদি 2025 সাল ধরি, এর মাঝখানে কি কি ইতিবাচক পরিবর্তন এসেছে বলে আপনি মনে করেন? ইতিবাচক পরিবর্তন এসেছে। আমি যখন শুরু করেছিলাম তখন আসলে একটা কোভিড আওয়ার ছিল, তখন আমার স্টার্টিং হয়েছে। তারপরেও আমার জন্য এটা একটা ব্লেসিং ছিল। আমি অনলাইনের মাধ্যমে অনেক বিজনেস করেছি। অনলাইনের মাধ্যমে আমি অনেক দেশ বিদেশে অনেক বায়ারদেরকে রিচ করতে পেরেছি। তো আর এখন আমার দিনে দিনে এটা হচ্ছে খুব সফলতার সাথে এগোচ্ছে, এবং আমার উদ্যোগটা হচ্ছে সম্পূর্ণ বুট স্ট্র্যাপ। আর হচ্ছে আমি বহু দেশের বায়ারদেরকে রিচ করতে পারতেছে ওরা আমাদের সাথে। ওরা আমাদেরকে ওয়েবসাইটের মাধ্যমে এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি অনেক বায়ারদেরকে রিচ করেছে, যারা আমার প্রোডাক্ট তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। তো আমার এখন অনেক, আমার হচ্ছে কর্মী সংখ্যা অনেক। প্রেক্ষিতে আমরা একটু আরেকজন যে সহ-আলোচক এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, তার কাছে একটু যেতে চাই। জনাব আনোয়ার হোসেন চৌধুরী, আশা করি আপনি শুনতে পাচ্ছেন। জনাব আনোয়ার হোসেন চৌধুরী, এসএমই ফাউন্ডেশন এই এসএমই খাতকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেশ বড় ধরনের পরিকল্পনা এবং বাস্তবায়নের দায়িত্বে রয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে বিশেষ করে এসএমই খাত নারী কর্মসংস্থানের জন্য একটি বড় ভূমিকা রেখেছে বাংলাদেশে, এবং জিডিপির 25% প্রায় কিন্তু আসছে এই এসএমই খাত থেকেই। সার্বিকভাবে এসএমই খাতের যেই বিষয়টি বলেন উদ্যোক্তারা, যে ঋণ পাওয়ার একটি সমস্যার কথা বরাবরই এটি হয়ে আসছে, এই আলোচনাটাই চলে আসছে। এই ঋণ পাওয়ার ক্ষেত্রে আসলে মূল জটিলতাটা কি নীতির ক্ষেত্রে, না আপনার দৃষ্টিতে আসলে উদ্যোক্তাদের দিক থেকেও কোনো ধরনের সমস্যা রয়েছে? ধন্যবাদ। এসএমই ফাউন্ডেশন তার যাত্রা লগ্ন থেকেই আপনার উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমি বলবো যে বিশেষ করে নারী উদ্যোক্তাদেরকে মেইন স্ট্রিমিং করার জন্য এসএমই ফাউন্ডেশনের বিশেষ উদ্যোগ রয়েছে। অনেক কাজ করছে এসএমই ফাউন্ডেশন, এর মধ্যে অন্যতম একটি হলো অ্যাক্সেস টু ফাইন্যান্স, অর্থাৎ উদ্যোক্তারা যাতে ঋণ পেতে পারে, আর্থিক বিষয়ে যেন তাদের প্রবেশাধিকার নিশ্চিত হয় সেভাবে কাজ করছে। একটু আগে যিনি আমাদের একজন উদ্যোক্তা
দর্শক, জনাব আনোয়ার হোসেন চৌধুরীর সংযুক্তি কারিগরি কারণে কিছুটা সময়ের জন্য বিঘ্ন ঘটেছে। আমরা লুৎফুন্নেসা মেঘনা তার কাছে যেতে চাই। জনাব লুৎফুন্নেসা মেঘনা, আপনি তো বেশ লম্বা সময় ধরে আসলে এসএমই বা ক্ষুদ্র উদ্যোগটি চালিয়ে নিয়ে যাচ্ছেন বেশ সফলতার সাথেই। আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা যে খুব সুনির্দিষ্টভাবে যদি একটি দুইটি বলেন যে সরকার বা এসএমই ফাউন্ডেশন এসএমই খাতকে এগিয়ে নিয়ে জন্য তারা আসলে কি করতে পারে? আমি আর একটু শেষ করে নিচ্ছি, মাঝখানে মধ্যে একটু ড্রপ হয়ে গেছিলাম। যে পরিস্থিতির উন্নতিটা আমি যদি বলি, একটু উদাহরণ দিয়ে বলি। আপনার 2023-24 সালে আমরা যে বিতরণ করেছি, ঋণ বিতরণ করেছি, আমরা বলবো আমরা তো আর সরাসরি বিতরণ করি না, আমরা ব্যাংক এবং ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর মাধ্যমে করি। 2023-24 সালে আমরা 1916 জন উদ্যোক্তার মধ্যে 219 কোটি টাকা বিতরণ করেছিলাম। সেখানে পুরুষ ছিল 1418 জন এবং নারী ছিলেন 498 জন। এই 2024-25-এ অর্থাৎ বর্তমান যে চলতি অর্থবর্ষরে আমরা টার্গেট নিয়েছি 305 কোটি টাকা বিতরণ করার। এখন তো জুন মাসের একদম শেষ দিক, আজকে 28 তারিখ। আমরা এই পর্যন্ত গত বৃহস্পতিবার পর্যন্ত যে আমাদের যে হিসাব, সেখানে আমরা দেখছি 298 কোটি টাকা আমরা বিতরণ করেছি। উদ্যোক্তার সংখ্যা হলো 2540 জন। এর মধ্যে হলো নারী 762 জন, অর্থাৎ 30% হলো নারী। তাহলে সহজেই বুঝতে পারছেন যে আমাদের পরিস্থিতি আগের তুলনায় ভালো হচ্ছে। তারপরও আমরা খুব সন্তুষ্ট নই যে এখনো অনেক নারী উদ্যোক্তা, সকল উদ্যোক্তাই যারা, বিশেষ করে প্রান্তিক উদ্যোক্তা যারা, নারী উদ্যোক্তা যারা, তারা এখনো ফাইন্যান্সিয়াল ইনক্লুশন যেটা বলি আমরা, সেখানে তাৎপর্যপূর্ণভাবে পৌঁছতে পারেনি। আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। আমাদের সাথে যে উদ্যোক্তারা আছেন, ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো আছেন, নন ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো আছেন, সবাই মিলেমিশে আমরা কাজ করছি যাতে করে পরিস্থিতিটাকে আরো ভালো করা যায়, আরো বেশি সংখ্যক উদ্যোক্তা থেকে ঋণের সহায়তার আওতায় আনা যায়, ঋণ প্রদান প্রক্রিয়ার যেন আরো সহজীকরণ হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা আশাবাদী। সেই ক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে যে যারা উদ্যোক্তা রয়েছেন, এই উদ্যোক্তাদের এক ধরনের যেই পরবর্তী তাদের ব্যবসাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের এক ধরনের প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে এসএমই ফাউন্ডেশনের, কিন্তু আপনার ব্যবসায়ী যারা নতুন উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করতে চান, তারা আসলে ব্যাংকগুলোর কাছে বা আপনাদের কাছে ঋণ চাওয়ার ক্ষেত্রে, ঋণ প্রাপ্তির ক্ষেত্রে তাদের যে উপস্থাপনার যেই দক্ষতা, সেই দক্ষতা বৃদ্ধির জন্য আসলে আপনারা কি করেন? দেখুন, প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটি গ্যাপ সেইটা আমি স্বীকার করে নিচ্ছি। এর কারণ হলো, ব্যাংক বলেন বা এনবিএফআই বলেন, তারা তো ব্যবসায়িক প্রতিষ্ঠান, তারা তাদের লাভও দেখবে, আবার এই দিকটিও দেখবে যে তাদেরকে আমরা সেটি আমরা এই ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের জন্যই দিয়ে থাকি। সুতরাং তারা যাতে পায় সেই দিকটা তাদের সর্বোচ্চ মানে অ্যাটেনশন দেওয়া উচিত। এখানে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে কিছু আমাদের কাছে যে যা জানানো হয়, এবং আমরা নিজেরাও বুঝি সেটা, যে ঋণ পেতে গেলে একজন উদ্যোক্তা কিছু যোগ্যতা থাকতে হয়, কিছু ডকুমেন্টস থাকতে হয়, কাগজপত্র থাকতে হয়। এগুলো রিকোয়ারমেন্টস, প্রাইমারি রিকোয়ারমেন্টস। এই রিকোয়ারমেন্টস গুলো তাদেরকেই সরবরাহ করতে হবে, উদ্যোক্তাদেরকে। এখন এই প্রক্রিয়াটা কোনো কোনো ক্ষেত্রে জটিল। আমরা এই জটিলতা হ্রাস করার জন্য, অর্থাৎ একজন উদ্যোক্তা যাতে ব্যাংকেবল হয়, সেজন্য আমরা প্রতিনিয়তই আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকছি। এবং এই যে ডকুমেন্টস যেগুলো, রিকোয়ার্ড ডকুমেন্টস যেগুলো, এগুলো যাতে সহজেই পেতে পারে সেই বিষয়ে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে তাদের লাইসেন্স প্রাপ্তি সহ অন্যান্য যে সনদ পেতে যে সমস্যা হয়, এগুলো দূরীকরণার্থে আমরা কাজ করছি এবং উদ্যোক্তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি। এবং শুধু তাই না, এই সমস্যাগুলো কিভাবে দূর করা যায়, এই জন্য আমরা ব্যাংকার্স এবং এন্টারপ্রেনার্স, তাদের দুই পক্ষ এবং আমরা এসএমই ফাউন্ডেশন, তিন পক্ষ মিলে
একসাথে বসে আমরা সেমিনার, ওয়ার্কশপ, আলোচনা সভা, মত বিনিময় সভা এগুলা করছি। কিভাবে এর থেকে বের হওয়া আমরা আরো বেশি সংখ্যক উদ্যোক্তাকে ঋণের আওতায় আনতে পারি সে ব্যাপারে আমরা কাজ করতে যাচ্ছি। জি জনাব আনোয়ার হোসেন চৌধুরী, আপনি আশা করছি আপনি আমাদের সাথেই থাকবেন। আমাদের সাথে একজন ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন লুৎফুন্নেসা মেঘনা, আমরা তার কাছ থেকে একটু জেনে নিব। লুৎফুন্নেসা মেঘনা, আপনি আছেন আমাদের সাথে, আমি আশা করছি আপনি আপনার যাত্রার গল্প বলছিলেন এবং পাশাপাশি বিদ্যমান যে এসএমইর পরিস্থিতি রয়েছে একজন উদ্যোক্তা হিসেবে আপনি মাঠ পর্যায়ে এটি আসলে ভালো করে জানেন। আপনার আসলে কোনো সুনির্দিষ্টভাবে এক দুইটি পরামর্শ থাকবে কিনা যে আসলে এসএমই খাতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকার, এসএমই ফাউন্ডেশন তারা আসলে কি করতে পারে? জি, অবশ্যই আমার পরামর্শ থাকবে। আমি বলবো যে আপনারা এসএমই উদ্যোক্তাদেরকে যখন বিভিন্ন কর্মশালা বা আমাদের আজকে তো এসএমই খাত নিয়ে কথা হচ্ছে, ব্যাংক লোন নিয়ে কথা হচ্ছে, এগুলো অনেকগুলো কর্মশালা হয়, অনেক সম্মেলন হয়, কিন্তু বাস্তবে তারা লোন পাচ্ছে কিনা, যেমন আমার হচ্ছে সকল পেপারস আছে এবং সকল পেপারস আপডেট, আমি প্রতি বছর ট্যাক্স দিচ্ছি, আমার নিয়মিত রেমিটেন্স আসতেছে, কিন্তু আজ পর্যন্ত আমি এতগুলো বছর বিজনেস করছি, আমার কোনো ব্যাংকের লোন নাই। লোনে আমার আর কি জটিলতা আছে আমি বলতে পারবো না, কারণ আমার ট্রানজেকশনসই আমার লোনটা কিন্তু চলে আসতেছে। হ্যাঁ, আমাদের ওনাদের যে চাওয়া পাওয়া, তো আমাদের আপনি যে প্রশ্ন করলেন, যারা আসবে, আমরাই এত বছর বিজনেস করে লোন পাচ্ছি না, যারা নতুন আসবে তাদের আসলে এতগুলো বছরের ট্রেড লাইসেন্সের থাকবে কিনা, তারা হচ্ছে আয়কর দিচ্ছে কিনা, এবং আরো অনেকগুলো পেপারস থাকে, এই পেপারস গুলো করতেও তাদের সময় লাগবে। তো কতটা সহায়তা করবে সরকারি অফিসগুলো যারা আমাদের এই দায়িত্বগুলো নিয়েছেন সরকারের তরফ থেকে, এই দায়িত্বটা ওনাদের নিজেদের বাস্তবে দেখতে হবে যে আমরা এই শুধুমাত্র সম্মেলন এবং হচ্ছে এটার মধ্যেই সেটা যেন সীমাবদ্ধ না থাকে। আমার মতো একজন উদ্যোক্তা যদি লোন না পায়, তাহলে নতুন উদ্যোক্তারা লোন কতটা পাবে সেটা আমার কাছে খুবই সন্দিহান। আর আমি এটা চাই যে সরকারের একেবারে উচ্চ পদস্থ কর্মকর্তারা ওনারা আসলে দেখবেন আমাদের আর কি কি পেপারস লাগবে লোনের জন্য, মানে ইচ এন্ড এভরিথিং আমার কাছ থেকে সমস্ত পেপারস নিয়ে গেছে এবং আমার হচ্ছে সকল লেনদেন হচ্ছে। তারপরও আমার যদি এত প্রতিবন্ধকতা থাকে, তো নতুনদের প্রথমত যেটা বলবো, আমার মতোই তাদের বুট স্ট্র্যাপ, নিজের সামান্য পুঁজি দিয়ে তাদের এগোতে হবে এবং সেটা এগিয়ে নিয়ে যেতে হবে, কখনো থেমে যাওয়া যাবে না। রিসেন্টলি আমার সাথে অনেক ইউনিভার্সিটি স্টুডেন্টরা জয়েন করেছে, যারা ব্র্যাক এবং বিজিএমই আর বিভিন্ন ইউনিভার্সিটিতে, তারা পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হতে চাচ্ছে, তাদেরকে আমি জুটের ব্যাগ এবং বিভিন্ন কর্পোরেটলি সহযোগিতা করছি আমার নিজের যতটুকু আর কি সামর্থ্য সে অনুযায়ী। তো আমি তাদেরকে বলবো তারা যেন অবশ্যই লেগে থাকে, আমাদের থেকেও তারা হচ্ছে আরো ভালোভাবে উপস্থাপন করতে পারবে সরকারি সবাইকে আর কি। জি, জনাব লুৎফুন্নেসা মেঘনা আমাদের সাথে থাকবেন। জনাব আনোয়ার হোসেন চৌধুরী, খুব সংক্ষেপে জানতে চাই, আমাদের সাথে যিনি উদ্যোক্তা রয়েছেন আলোচক হিসেবে, আপনার সহ আলোচক হিসেবে, এবং পাশাপাশি আমরা এই আলোচনার শুরুতেই যেই সরাসরি সম্প্রচারটি দেখছিলাম একটি উদ্যোক্তা সম্মেলন থেকে, মূল কথা হচ্ছে যে এসএমই খাতটি আসলে এখানে যে উদ্যোক্তা চালান এবং যে উদ্যোক্তারা আসেন তারা বলছেন এই প্রক্রিয়াটি আসলে খুব সহজ এবং সরল, এবং কিন্তু ঋণ নীতির ক্ষেত্রে কিছুটা, যেহেতু সবাই ব্যবসা করবেন, তারা অর্থ দিবেন, ঋণ দিবেন, তাদেরও আসলে ব্যবসায়িক এক ধরনের চিন্তাভাবনাই থাকবে। তবুও আসলে কতটুকু আরেকটু সহজীকরণ করা যায় ঋণ নীতিটা, আপনাদের এসএমই ফাউন্ডেশনের কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ। আসলে সহজীকরণ বিষয়টি আসলে আমি বলবো যে এটি একটি চলমান প্রক্রিয়া। ঋণ নিতে গেলে এক একদিন এক এক ধরনের সমস্যায় পড়তে হতে পারে, এক এক ধরনের এক এক ব্যাংকে এক এক ধরনের সমস্যা তৈরি হতে পারে। আমরা চাই সামগ্রিকভাবে এই যে পুরো সিস্টেমটার সিম্পলিফিকেশন, এই সিম্পলিফিকেশনে দুপক্ষেরই, তিন পক্ষের আমি বলবো, তিন পক্ষেরই সক্রিয় অংশগ্রহণ করা দরকার এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই যে আজকে করলাম শেষ হয়ে গেল বিষয়টি এমন নয়।
এই যে আমরা ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছি, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যদি ওয়ান স্টপ সার্ভিসটা যদি কার্যকর হয়, হ্যাঁ, তাহলে কিন্তু অনেক সমস্যার সমাধান হয়ে যায়। আরেকটি বিষয় আছে যে আমরা যদি এসএমই ফাউন্ডেশনের কথা বলেন, যে ফান্ড আরো বাড়াইতে হবে সরকারের পক্ষ থেকে। এখানে এই এসএমই দের উন্নয়নে, তাদের ফাইন্যান্সিয়াল ইনক্লুশনে আরো তহবিলের যোগান দিতে হবে। এই যে পরিমাণ তহবিল দেওয়া হচ্ছে, এটি আসলেই আমি বলবো যে একেবারেই স্বল্প। এগুলোকে আরো বাড়াতে হবে। আর এটি আমি বলবো যে শুধু ঢাকা কেন্দ্রিক নয়, দেশের বিভিন্ন অঞ্চলে যেখানে উদ্যোক্তারা আছেন, প্রান্তিক পর্যায়ে উদ্যোক্তারা যাতে আরো বেশি এই ইনক্লুশনটা যেন হয়, সেখানেও সভা, সেমিনার, ওয়ার্কশপ এগুলো করতে হবে। এবং গ্যাপটি কোথায়, সমস্যাটি কোথায়, কোন পক্ষ থেকে সমস্যাটার সমাধান কিভাবে করা যায়, এই পরামর্শমূলক এবং সমাধানমূলক আলোচনা করতে হবে। আর এটি বলছেন যে আমরা এটি একটি ফিডব্যাক নেওয়া দরকার, যে কারা পেল। এই যে এই বছর যে মনে করেন যে 298 কোটি টাকা দেওয়া হলো, আমরা যদি এর একটা ফিডব্যাক নিতে পারি যে এই 298 কোটি টাকা কারা পেল, এবং কারা কারা আবেদন করেছিলেন, কারা পায় নাই, না পেলে কেন পায় নাই, হ্যাঁ, সেই বিষয়টি আমাদেরকে দেখতে হবে। এটা হলো একটা বিষয়। আমরা ইনশাল্লাহ আমাদের কাজই হলো ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তাদের কল্যাণে কাজ করা। আমরা করে যাচ্ছি, ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা করে যাব। জি, জনাব আনোয়ার হোসেন চৌধুরী এবং জনাব লুৎফুন্নেসা মেঘনা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের বিজনেস আওয়ারে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা সংবাদ বিশ্লেষণে ছিলাম এসএমই খাতের সমস্যা এবং সমাধানে। আমরা চলে যাব আমাদের অন্যান্য প্রসঙ্গে। রাজধানীর শাহবাগে একটি হোটেলে তৈরি পোশাকে ব্যবসায়ীদের সংগঠন বিজিএমই আয়োজিত সব ব্যবসায়ী সংগঠনগুলোর সংবাদ সম্মেলন চলছে। সরাসরি চলে যাচ্ছি সেখানে। যারা সরকারের আলোচনা স্থবির হয়ে আছে, সেটাও আমরা বসি নাই। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আমাদের পিঠ দেওয়ালের থেকে যাচ্ছে, এবং সেখানে আমাদের পিঠ থেকে যাওয়া অর্থ দেশের অর্থনীতির পিঠ থেকে যাবে। তো অ্যাজ সাচ আমার কাছে মনে হয় যে এই জিনিসটা শুড বি টেকেন উইথ অল প্রায়োরিটি অন ওয়ার ফুটিং। এইটুকু করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। জি, আসসালামু আলাইকুম। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমার নাম ইমরান, আমি যুগান্তর থেকে বলছিলাম। আমরা দেখলাম যে আন্দোলনটা 12 মে অধ্যাদেশটা জারি হওয়ার পরে তারা একটা কলম বিরতি শুরু করলো, যেটা হচ্ছে 26 মে তারা এটা স্থগিত করলো। এটার কারণ হচ্ছে অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে একটা প্রেস রিলিজ ইস্যু করার প্রেক্ষিতে তারা আন্দোলনটা স্থগিত করলো। ওই সময় তাদের 3 দফা দাবি ছিল। এর পরবর্তীতে আবার ঈদের পরে আন্দোলনটা শুরু হয়। ওই সময় তারা চেয়ারম্যানের অপসারণটা যুক্ত করে। এক্ষেত্রে যারা আন্দোলন করছে তাদের যুক্তিটা হচ্ছে, তাদের যে বার্তাটা আছে সেই বার্তাটা এনবিআর চেয়ারম্যান সঠিকভাবে সঠিক জায়গায় দিতে পারছে না। যেমন ধরেন, আমি যদি বলি, একদিন আগে আপনি দেখবেন অর্থ উপদেষ্টা এনবিআর এর 16 জন মেম্বারের সঙ্গে মিটিং করছে, কিন্তু যারা আন্দোলন করতেছে তাদেরকে ডাকছে, তারা যায় নাই। আর যারা আন্দোলন করতেছে তারা বলতেছে আমাদেরকে ডাকে নাই। অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে একটা বিবৃতি দেওয়া হলো, প্রেস রিলিজ ইস্যু করা হলো, আন্দোলন প্রত্যাহার। পরবর্তীতে তারা আবার একটা প্রেস রিলিজ ইস্যু করে বললো যে না, আমরা আন্দোলন প্রত্যাহার করিনি, আমরা আন্দোলনটা চলবে, যেটা আজকে তারা পালন করতেছে। এখানে আমি যে জিনিসটা জানতে চাই আপনার কাছ থেকে, এখানে কি কোনো কমিউনিকেশনে ঘাটতি আছে কিনা, এবং এখানে যেটাকে বলে এই আন্দোলনটা দীর্ঘায়িত, এটা কেউ চাচ্ছে কিনা বলে আপনারা মনে করেন কিনা? এরকম এইটা আপনার এই জন্য আমরা সমস্ত পক্ষকে একসাথে বসার জন্য আমরা আবেদন করেছি, এবং অর্থ উপদেষ্টার গতকালকের আলাপ অনুযায়ী উনি বলেছেন যে ওনাদেরকে ইনভাইট করা হয়েছে, দে রিফিউজ টু কাম। এখন এটা তো আর আমি জানি না ওনাদেরকে ইনভাইট করেছে, কিভাবে করেছে, কেন আসতে চায় নাই, এটা তাদের ব্যাপার। কিন্তু দে ক্যানট রিফিউজ টু কাম। অর্থ উপদেষ্টা তাদের সাথে বসতে হবে, বা সরকার তাদের সাথে রিলেভেন্ট মিনিস্ট্রি বসতে হবে, বসে তারা জিনিসগুলো সমাধান করুক। তো অ্যাজ সাচ এখানে আমরা মনে করি যে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ কমার্স এবং বিডা
এই তিনটা প্রাইভেট সেক্টরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সেটাকে এককভাবে না করে আমার এই সব সাথে একসাথে আমরা করা উচিত এবং জয়েন্ট ইনিশিয়েটিভ। আমাদেরকে ডাকলে আমরাও যাব, কিন্তু আসলে এই ধরনের রিফর্ম মেজার্সে আমাদের ওপিনিয়ন হল সেপারেট। সরকারের সিদ্ধান্তগুলো হবে অ্যাকর্ডিং টু দ্য নিড অফ দ্য সোসাইটি। আর এখানে সরকার কিন্তু এককভাবে কোনো কিছু করে নেই। এনবিআর রিফর্মের জন্য ওয়ার্ল্ড ব্যাংক আজকে বলতেছে না, এখান থেকে দীর্ঘদিন আগের থেকে বলে আসতেছে যে এটাকে সেপারেশন প্রয়োজন। তো অ্যাজ সাচ আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলা নেগোসিয়েশনের বাইরে হতে পারবে না, এবং আমাদের অনুরোধ থাকবে যে আন্দোলনরত এনবিআর এর কর্মচারীদেরকে এটা অবশ্যই বন্ধ করতে হবে অ্যান্ড গোয়িং টু দি নেগোসিয়েটিং টেবল। দর্শক, রাজধানীর শাহবাগে সব ব্যবসায়ীদের সংগঠনের একটি সংবাদ সম্মেলন চলছে এনবিআর অচল অবস্থার উপরে ভিত্তি করে। আমরা এই বিষয়ে রাজধানীর আগারগাঁয়ে আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খানের মাধ্যমে যুক্ত হব। আজ এনবিআর মার্চ টু এনবিআর কর্মসূচি চলছে, এই বিষয়ে আমরা যুক্ত হতে চাই আমাদের সহকর্মী আল মোহাইমিনুল খানের সাথে। মোহাইমিন, আপনি তো জানেন যে ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে শুক্রবার দিনভর, পাশাপাশি বৃহস্পতিবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে তারা একটি বৈঠক করেছেন প্রায় 2.5 ঘন্টা ব্যাপী। তবুও আজ কর্মসূচি চলছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা জেনেছি আপনার মাধ্যমে। এখন কি পরিস্থিতি চলছে এবং আপনার কাছে কি কোনো অতিথি যদি থেকে থাকে তার কাছে জানতে চাবেন আসলে রপ্তানিতে যে প্রভাব পড়ছে এই বিষয়ে তাদের বক্তব্য কি? ধন্যবাদ মোসলিন আপনাকে। আমি এই মুহূর্তে আছি এনবিআর এর মূল ফটকের সামনে। আজকে কিন্তু তাদেরকে শাস্তির হুমকি দেওয়া হয়েছিল এই ধরনের কোনো কর্মসূচি রাখলে, তবু সে শাস্তি উপেক্ষা করেই তারা কিন্তু আজকে এখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং এনবিআর এর যে রোড টু মার্চ টু এনবিআর সেটি পালন করছেন এবং সারা দেশ থেকে কিন্তু এনবিআর কর্মকর্তারা এসে পৌঁছেছেন এখানে এবং তাদের যে কমপ্লিট শাটডাউনের ঘোষণা তা কিন্তু তারা বাস্তবায়ন করেছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম যে রপ্তানিতে কী প্রভাব পড়তে হয়, তারা বলেছেন যে রপ্তানির প্রভাবের চিন্তা করা সত্ত্বেও কিন্তু তাদেরকে সরাসরি কোনো আলোচনার প্রস্তাব দেওয়া হয়নি। 1 জুলাইয়ে যে আলোচনার কথা আমরা শুনতে পেয়েছি, আলোচনার জন্য ডাকা হয়েছিল, সেই আলোচনার বিষয়ে কিন্তু কিছুই জানে না এনবিআর সংস্কার ঐক্য পরিষদ বলে জানিয়েছেন আমাদেরকে। আমাদের সাথে আছেন এনবিআর সংস্কার ঐক্য সভাপতি। আপনাকে জানতে চাইবো আসলে 1 জুলাইয়ের যে ডাক দেওয়া হয়েছে আলোচনার জন্য, সে বিষয়ে আপনারা কি বক্তব্য? আমরা আলোচনায় যাব। তারা তো বলছে আপনারা দেখেছি অলরেডি, আপনারা কি জবাব দিয়েছেন? আমাদেরকে ডেকেছে বলতে আপনাদের মাধ্যমে আমরা জেনেছি, আপনারা বিভিন্ন টিভি মিডিয়াতে আমরা দেখেছি, অর্থ উপদেষ্টা মহোদয় বলেছেন যে আগামী মঙ্গলবারে এনবিআর সংস্কার ঐক্য পরিষদে বসতে চাই। আমরা আগামী 1 তারিখে যখনই বসবেন, যখনই ডাকবেন, এর আগেও যদি ডাকেন আমরা আলোচনা যাব। আমরা আলোচনার জন্য অপেক্ষা করছি। আজকে কমপ্লিট শাটডাউনটা কেন হচ্ছে? আজকে কমপ্লিট শাটডাউনটা তো হচ্ছে আমাদের আন্দোলনের এই যেই প্রোগ্রাম, এটা তো আগে থেকে দেওয়া, এবং আমাদের এই এতদিন ধরে আমরা আন্দোলন করছি এবং আমরা সবসময় বলে আসছি আমরা আলোচনায় যেতে চাই, আলোচনা নিয়ে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদেরকে কখনোই আলোচনায় ডাকা হয় নাই, ইভেন এখন পর্যন্ত না। আপনি দেখেন গতকাল মেম্বার মহোদয়দেরকে নিয়ে বসা হয়েছে, অথচ আমরা এই আন্দোলনের মূল স্টেক হোল্ডার আমরা, আমাদের কিন্তু কোনো মতামত এখন পর্যন্ত চাওয়াই হয়নি। এটা খুব দুঃখজনক। এই বিষয়টা সেটা হচ্ছে যে আমরা তো বিজনেস কমিউনিটির প্রতিপক্ষ নই, আমরা বিজনেস কমিউনিটির সহযোগী, এবং আমরা চাই বিজনেস কমিউনিটি তাদের বিজনেসটা প্রপারলি রান করুক। কিন্তু আমাদের যদি কর্মপরিবেশ প্রপারলি দেয়া না হয় এবং আমাদেরকে যদি আমাদের ভবিষ্যৎ যদি সিকিউর করা না হয়, তাহলে তো আমরা যথাযথভাবে কাজ করতে পারবো না, প্রপারলি সার্ভিস দিতে পারবো না। আর সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে যে এই যে অর্ডিন্যান্স, এটা যৌক্তিক সংস্কার করার জন্যই বিভিন্ন অংশীজনের সাথে কথা বলেই মূলত আমরা একটা সুপারিশ দিতাম, সেই সুযোগটা আমাদেরকে দেওয়া হচ্ছে না। সুতরাং আমরা তো এই প্রবলেমের যেই অবস্থায় আছে এটা ছাড়ার কোনো উপায় নেই। যেমনটি জানতে পারছিলেন, আসলে কিন্তু আলোচনার প্রস্তাবটি আমাদেরকে অর্থ মন্ত্রণালয়কে পাঠালেও এনবিআর সংস্কার ঐক্য পরিষদকে কিন্তু আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়নি। আর তারা জানিয়েছেন যদি পাঠানো হয় তারা সে আলোচনায় বসবেন। তো এখান থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ তথ্য। মোহাইমিনুল খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এনবিআর এর সবশেষ পরিস্থিতি জানানোর জন্য। দর্শক, বিজনেস আওয়ারের সময় হলো একটি বিরতি, ফিরবো অন্যান্য সংবাদ নিয়ে, সাথেই থাকুন।
আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। দর্শক, রাজধানীর মতিঝিলে ব্যাংকিং খাতের চ্যালেঞ্জ নিয়ে ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআই আয়োজিত সেমিনারে কথা বলছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। There is a responsible code of conduct, সেটা বলা হয় UN প্রিন্সিপাল অফ রেসপন্সিবল বরোয়িং এন্ড লেন্ডিং। বড়োয়ার ইরেসপন্সিবল হতে পারে, দুটো পক্ষেরই দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি বড় করা, এবং ল্যান্ডারের দায়িত্ব আছে রেসপন্সিবিলিটি ল্যান্ড করা। যেখানে আপনার বড়োয়ার ইরেসপন্সিবল বিহেভ করছে, সেখানে ল্যান্ডারও যদি ইরেসপন্সিবিলি বিহেভ করে, সেখানে তো প্রবলেম হবেই। তবে ল্যান্ডার বেঁচে যায়, বিকজ দিস আর সভরেন লোনস, আই ক্যান ডিফল্ট। আমি যাচ্ছি ডিফল্ট করে আমার অ্যাসেট ফ্রেশ সব ওরা সিজ করবে বিভিন্ন জায়গায়। আমার প্লেন গেলে প্লেনটাকে ধরে রাখবে, আমার জাহাজ গেলে জাহাজটাকে মেনে রাখবে, আমার অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংক গভর্নর গেলে তাকে অ্যারেস্ট করবে, তাই না? এই জন্য তারা এই কাজগুলি কি করবে? আমার মনে হয় আমাদেরকে এগুলিতে সোচ্চার হতে হবে, সোচ্চার হতে হবে। আজকে আমরা অবশ্যই বাংলাদেশ ব্যাংককে এবং বর্তমান সরকারকে সাধুবাদ জানাতে হবে। এই অবস্থা থেকে ইকোনমির যে গর্তে গিয়েছিল, সেখান থেকে কিন্তু আগের সরকার বেশি দিন টিকে থাকলে হিউজ একটা ক্রাইসিস আপনারা অ্যাভয়েড করতে পারতেন না। এই আইসিইউতে যখন আমরা গেলাম, IMF এর লোন নেওয়া মানে আইসিইউ থেকে কয়টা রোগ বেঁচে আসে বলেন? এখানে যারা আইসিইউতে পাঠান রোগী, আইসিইউ থেকে আমরা বেরিয়ে আসতে পারতাম না, এই ইকোনমি বেরিয়ে আসতে পারতো না। আমি ইকোনমিস্ট হিসেবে আমি এটা আপনাদেরকে একেবারে লিখিত দিতে পারবো যে এটা যদি কন্টিনিউ করতো। কেন ওই সময়ে যে এটা আল্লাহর বিরাট ব্লেসিং যে ওই সময়ে ছাত্র জনতা এটাকে মানে আমাদেরকে বাঁচিয়েছে, শুধু রাজনৈতিকভাবে না, আমাদেরকে অর্থনৈতিকভাবে বাঁচিয়েছে। যারা ব্যাংকাররা আছেন তারা আপনার নিশ্চয়ই এই জিনিসটা বুঝছেন। তো আমাকে প্রশ্ন করা হয়েছিল যে ইনফ্লেশনের জন্য কি ইন্টারেস্ট ছাড়া কি আর কোনো, আমি মনে করি আছে। আনফর্চুনেটলি আমরা, এবং এই যে আপনি বললেন ভাস্ট পার্ট অফ দ্য কান্ট্রি আর ইকোনমি ইজ আউটসাইড দ্য ফর্মাল সেক্টর, সেখানে মনিটারি পলিসি রিচই করে না। হ্যাঁ, এবং ওইটাই কারণে কিন্তু ইকোনমি চলছে। কিন্তু কারণ আপনার এই ইন্টারেস্ট হাই মাই এসব কোনো। দর্শক, ব্যবসায়ীদের সংগঠন ডিসিসিআই আয়োজিত সেমিনারে কথা বলছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। আমরা শুনছিলাম সেসব কথা। এবার জানিয়ে দিতে চাই মুদ্রা, স্বর্ণ, রূপার বাজারের দরদাম। মুদ্রা বাজারের বিনিময় মূল্যের দিকে তাকালে যেটি দেখা যাচ্ছে, মার্কিন ডলার 122 টাকায় কিনে বিক্রি হচ্ছে 123 টাকায়, ইউরো 131 টাকায় কিনে বিক্রি হচ্ছে 137 টাকায়, পাউন্ড 152 টাকায় কিনে বিক্রি হচ্ছে 157 টাকায়, 15 টাকা 50 পয়সায় কেনা যাচ্ছে চীনা ইউয়ান, বিক্রি হচ্ছে 17 টাকা 30 পয়সায়, সৌদি রিয়াল 30 টাকায় কিনে বিক্রি হচ্ছে 32 টাকা 40 পয়সায়, ভারতীয় রুপি 1 টাকা 38 পয়সায় কেনা যাচ্ছে, বিক্রি হচ্ছে 1 টাকা 45 পয়সায়। জেনে নিব স্বর্ণের দরদাম। সবচেয়ে ভালো স্বর্ণ 22 ক্যারেট প্রতি ভরি 1,72,860 টাকা, 21 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,64,999 টাকা, 18 ক্যারেটের স্বর্ণ প্রতি ভরি 1,41,426 টাকা এবং সনাতন স্বর্ণ প্রতি ভরি 1,17,001 টাকা। জেনে নিব রূপার দরদাম। রূপার বাজারের দিকে তাকালে দেখা যাচ্ছে 22 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,811 টাকা, 21 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,683 টাকা, 18 ক্যারেটের রূপা প্রতি ভরি 2,298 টাকা এবং সনাতন রূপা প্রতি ভরি 1,726 টাকা। দর্শক, এই ছিল মুদ্রা, স্বর্ণ, রূপার বাজারের সবশেষ দরদাম। চলে যাব আরও একটি বিরতিতে, ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের সংবাদ নিয়ে। সাথেই থাকুন। আবারও স্বাগত বিজনেস আওয়ারে। বিনিয়োগ পরিকাঠামো আরও সুগম করতে এবং বিনিয়োগকারীদের সার্বিক অভিজ্ঞতা উন্নত করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নতুন নকশাকৃত ওয়েবসাইট
আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। শনিবার সকালে সংস্থাটির জনসংযোগ কর্মকর্তার পাঠানো প্রেস রিলিজে বলা হয়, নতুন প্ল্যাটফর্মে বিডার এফডিআই হিটম্যাপে চিহ্নিত বিনিয়োগের সম্ভাবনাময় খাতগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। নতুন ওয়েবসাইটে বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ সেবা, নীতিগত দিক নির্দেশনা এবং বিভিন্ন মন্ত্রণালয় ও বিনিয়োগ সংশ্লিষ্ট সংস্থার নির্ধারিত ফোকাল পয়েন্টদের হালনাগাদ তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়েবসাইট পুনর্বিন্যাসের পাশাপাশি বিডার লোগোটিও নতুনভাবে রূপায়ণ করা হয়েছে। এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের বিনিয়োগ বান্ধব পরিবেশ গঠনের অঙ্গীকার সম্পর্কে বিনিয়োগকারী ও অংশীদারদের আরও স্পষ্ট ধারণা দিতে কাজ করবে বলেও প্রেস রিলিজে জানানো হয়। দর্শক, এবারে জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। যশোরের উর্বর মাটিতে সৌদি আরবের মরিয়ম খেজুর চাষ করে তাক লাগিয়েছেন নারী উদ্যোক্তা নুসরাত জাহান লিজা। খেজুর বাগান করে হয়ে উঠছেন অন্য নারীদের অনুপ্রেরণার প্রতীক। বাণিজ্যিকভাবে খেজুর বাগান সম্প্রসারণে উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ দিয়ে অনুপ্রাণিত করছে কৃষি বিভাগ। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের নুসরাত জাহান লিজা কেশবপুর ডিগ্রি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। 6 বছর আগে এক আত্মীয়ের কাছ থেকে সৌদি আরবের মরিয়ম খেজুর সংগ্রহ করে 40টি চারা রোপণ করেন। এখন সেই খেজুর বাগান তার স্বপ্ন পূরণের ঠিকানা। একটি গাছের খেজুর 70 থেকে 80 হাজার টাকায় বিক্রি করার আশা এই নারী উদ্যোক্তার। এই গাছেই আপনার খেজুর আসতেছে প্রায় 50 থেকে 60 কেজি। তো এই খেজুরের আসলে আমি যতদূর বাজার মূল্য জানি যে 1500 থেকে 2000 এর ভিতরে হয়ে থাকে। তো তাও যদি হয় তাহলে আমার এই এক গাছে আমার ইনকাম করে দিচ্ছে 70 থেকে 80 হাজার। লিজার সাফল্যে খেজুর বাগান করার আগ্রহ বাড়ছে এলাকাবাসীর। আমরা বাড়ির আঙ্গিনায় লাগালি আমাকে ভালো হবে, আমার আর্থিক সুবিধা হবে। এখন আমরা দেখে আমাদেরও ভালো লাগছে, আমরা এখন এটা লাগাতে ইচ্ছুক। এখন ফল হয়েছে, সবাই খাচ্ছে খুব ভালো, এখন আগামীতে আরো সবাই লাগাবে। স্থানীয় কৃষি বিভাগ বলছে এই খেজুর মিষ্টি, স্বাদ ও আকারে বড় হওয়ায় লাভবান হচ্ছেন উদ্যোক্তারা। প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং এই রিলেটেড এগুলো আরো যাতে সাস্টেনেবল করা যায় কিনা বা আসলে বাণিজ্যিকভাবে করা সম্ভব কিনা সেই বিষয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব। যশোরের মাটি মরিয়ম খেজুর চাষে উপযুক্ত তা প্রমাণ করেছেন নুসরাত জাহান লিজা। তার সাফল্যের গল্প বদলে দিতে পারে অসংখ্য নারীর ভাগ্য। সোয়াইব শামীম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে বিশ্ব বাণিজ্যের খবর। বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহের মতো কমেছে স্বর্ণের দাম। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তি ও যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য আলোচনায় অগ্রগতি আপৎকালীন বিনিয়োগ হিসেবে মূল্যবান ধাতুটির দাম কমিয়েছে। তবে আন্তর্জাতিক স্বর্ণবাজারে বিনিয়োগকারীদের মনোযোগ এখন মূলত যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির গতি প্রকৃতির দিকে নিবদ্ধ। স্পট মার্কেটে শুক্রবার আউন্স প্রতি স্বর্ণের দাম কমেছে 1.2%। প্রতি আউন্সের মূল্য নেমেছে $3,288.55। সপ্তাহ জুড়ে স্পট মার্কেটে স্বর্ণের দাম 2.3% কমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের কমোডিটি এক্সচেঞ্জে কোমেক্স স্বর্ণের দাম 1.4% কমে আউন্স প্রতি মূল্য স্থির হয়েছে $3,300.40। এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।